করেন রেকর্ড টেকর্ড অন টান করে ফেলেন। হ্যাঁ, দেখা যায় ফয়সাল ভাই। ওকে, দেখা যাচ্ছে আল্লাহর রহমতে। হ্যাঁ ভাই বলেন, সমস্যা নাই। এখন ভাই বলতে চাচ্ছি কি, আমি তো মনে করেন মানে প্র্যাকটিস করি, অনেক ওয়েবসাইট প্রতিদিনই একটা করে প্র্যাকটিস করি। আচ্ছা। এখন করার পরে কি হয়, আমি দেখছি আমার ওই হচ্ছে আপনার মাঝে মাঝে কাস্টম সিএসএস এর দরকার হয় পরে, হ্যাঁ হ্যাঁ, বা বুঝতে পারছেন। মানে ওই সময়টায় আমার মনে করেন একেবারে নাকের পানি চোখের পানি সব এক করে দেয়। আসলে সত্যি কথা বলতে এটা কি, এটা এটা বাস্তবতা, এটা বাস্তবতা। আপনি একটা এটা আমার সুন্দর সাথে করে একটা প্রজেক্ট তৈরি করলেন, অনেস্টলি তাই হয়। হম। থিম দিয়ে যারা কাস্টমাইজ, যারা সুন্দরভাবে একটা প্রজেক্ট তৈরি করে, এইচটিএমএল সিএসএস না পারার কারণে ফন্ট এন্ড খুব কঠিন না। যারা কাস্টমাইজেশন পারে তারা এটা এটা তাদের কাছে কঠিন বেশি, আমার কাছে মনে হয় না যে তারা কঠিন মনে হবে, কিন্তু তারা ভয়ে শেখে না জিনিসটা। এই জন্য যেমন ভাই, এই হ্যাঁ জন্য ভাই, এই জন্য ভয়েস না শেখার কারণে আপনার মানে তাদের মানে মানে ভালো ভালো কাজগুলো হাতছাড়া হয়ে যায়। আর আপনি যদি ফ্রন্ট জি এন্ডটা ভাই, পারেন তাহলে আপনার ওয়ার্ডপ্রেস আপনার কাছে ডাল ভাত হয়ে যাবে। তখন মনে হবে না একটা মানে সেকশন নাই, আপনার প্লাগইন ইউজ করা লাগবে না, আপনি নিজের মতো করে ডিজাইন করে আপনি শর্টকাট বানায় কাজ করতে পারেন। তো ভাই, একটা আমার লোকাল কাজ আসছিল, আমি লোকাল কাজে এখনো মার্কেট প্লেসে যাইনি, লোকাল কাজ ছিল। তো ওখানে ভাই আমার একটা তার ইয়ে ছিল হচ্ছে টাইম লাইন, টাইম লাইন দিয়ে করা, মানে হচ্ছে ওর হিস্টোরি রেডি করা। তো এখন তো এই টাইম লাইন তো ইয়েতে নাই, আপনার ওই এলিমেন্টরে নাই, এলিমেন্টর প্রোতে আছে, আমার কাছে এলিমেন্টর প্রো নাই। তো পরবর্তীতে এটা সিএসএস এর দরকার ছিল ভাই, আচ্ছা। এইচটিএমএল সিএসএস এর। হ্যাঁ, এই জিনিসগুলা আপনারা মানে ভালোভাবে শিখলে মানে আপনাদের খুব কাজে আসবে আর কি সামনে। ফ্রন্ট এন্ডটা অনেক গুরুত্বপূর্ণ, ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই জিনিসটা যারা ক্লায়েন্টের কাজ অলরেডি শুরু করছেন তারা জানেন যে ফ্রন্ট এন্ডটা কতটা ইম্পর্ট্যান্ট। আমি তো চাই ভাই আপনারা আমি ফ্রন্ট এন্ড নিয়ে আমার অনেক চিন্তা ভাবনা, আমি ইদানিং মানে আমি চিন্তা ভাবনা করতেছি, মানে আমি তো কাজ করি অনেকদিন ধরে, ফ্রন্ট এন্ডে গুরুত্ব বেশি দিতে হবে। এই এই কাস্টমাইজেশন গুলো আপ- আপনাদের দুই একটা প্রজেক্ট করলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, কিন্তু ফ্রন্ট এন্ডটা মোটামুটি ডিপলি করলে তারে আপনারা ক্লিয়ার হবেন আর কি। আর ওই যে ভাই বিভিন্ন গ্রুপে ভাই ফ্রন্ট এন্ড এর প্রবলেম গুলাই থাকে, যে এই স্লাইডটা কিভাবে কাজ করতেছে, এইভাবে হ্যাঁ, কিভাবে কাজ কিভাবে করতেছে। স্লাইডার বানানো যায় ওই জিনিসগুলা খুবই ইজি বুঝছেন, তাহলে একটু মনোযোগ দেয়া করলে হয়। ঠিক আছে, তাহলে আমি ক্লাসে চলে যাই, আমরা ক্লাসটা শেষ করে আমরা বিস্তারিত আলোচনা করব আবার। যাই হোক, আমরা মোটামুটি ইউজার দেখলাম, আমাদের ওয়েবসাইটের সব ইউজার এখানে আসবে, তারপরে যত টুলগুলো দেখলাম সব এখানে আসবে, তারপরে এখানে ইম্পোর্ট এক্সপোর্ট সাইট হেলথ এই জিনিসগুলো জানলাম, থিম ফাইল এডিটর, প্লাগইন ফাইল এডিটর। তারপরে আমরা দেখবো সিটিংস, এই সিটিংসটা আপনাদের সব মানে মাঝে মাঝেই লাগবে, কারণ এই সিটিংসের কারণে দেখা গেল আপনাদের সাইটটা আপনার অনেক সময় অনেক ঝামেলা হয়ে থাকবে, দেখা গেল সিটিংসের একটা ইস্যুর কারণে সলভ করতে পারতেছেন না। হ্যাঁ, যাই হোক, এই সাইট টাইটেলটা আপনার সিটিংয়ে এসে সবার আগে জেনারেলে আসবেন। এই জেনারেলে আপনার ফার্স্ট ক্লাসটা কোথায় শো করতেছে দেখেন, এই যে টাইটেলের উপর। অনেক সময় ক্লায়েন্ট চাবে যে না আমার এই এই নামটা চেঞ্জ করে দাও, ধরেন বিজনেস ওয়েবসাইট বা নয়ন একাডেমি ওয়েবসাইট এই টাইপের একটা কিছু আমাকে লিখে দাও, তাহলে দেখেন এখানে সেভ চেঞ্জ দিলেন, এখানে এখানে নয়ন একাডেমি চলে আসলো, এখানে নয়ন একাডেমি চলে আসলো। ফয়সাল ভাই ফেসবুকে শেয়ার করছেন? জি, করেছি আল্লাহর রহমতে। যাক, আপনি অনেক অ্যাডভান্স আছেন। যাই হোক, নয়ন একাডেমি এখানে টাইটেল চলে আসলো, এটাকে বলা হয় টাইটেল বার, ঠিক আছে। আর আপনি ট্যাগ লাইন যদি দিতে চান, নয়ন একাডেমির পাশে যদি কিছু দিতে চান যে এডুকেশনাল ওয়েবসাইট, এডুকেশনাল ওয়েবসাইট, ধরে এরকম কিছু টাইটেল দিতে চান, তাহলে দেখেন এই পাশে একটা শো করবে। এই জিনিসগুলা না জানার কারণে অনেক সময় আপনার মানে এই জিনিসগুলো অ্যাড করা কঠিন হয়ে যায়। যাই হোক, এই একটা টাইটেল অ্যাড করে এই দেখেন এখানে জ্যাম্পের আইকনটা আছে, আপনি চাচ্ছেন না আপনার ক্লায়েন্ট চাবে এই জিনিসগুলো তার নামে করা, তার ট্যাগলাইন দেওয়া, তার নামে সাইড আইকনটা অ্যাড করা। এই সাইড আইকনটা কই পাবেন? এটাকে বলে ফেভিকন বা সাইড আইকন। এই আইকনটা এখানেই আছে দেখেন, সেটিং এ জেনারেলে জাস্ট সাইড আইকনে ক্লিক করবেন, একটা ইমেজ আপনি আপলোড করবেন, একটা ইমেজ ধরেন আপনার যে কোনো একটা ওয়ার্ডপ্রেসের ইমেজ ধরেন আপলোড করলেন, সেট সাইড আইকন, জাস্ট আপনার এখানে দেখেন ওয়ার্ডপ্রেস এটা চলে আসবে। সব নিজের মানে ওয়ার্ডপ্রেস মানুষ ব্যবহার করে
ডাইনামিকের জন্য। আপনার যদি সাইটে যদি এইচটিএমএল মতো স্ট্যাটিক থাকে তাহলে তো হইলো না। দেখেন মানে ক্লায়েন্ট তো চাবে যে তার সবকিছু যেন চেঞ্জ করা যায়, এভরিথিং। এই জন্য সেভ আইকনের ইমেজ সাইজটা কেমন কত হবে? এটা আপনার ওরা অটো নিয়ে নেবে, 80-80 দিবেন। এটা মনে হয় ওটা আর কি স্ট্যান্ডার্ড একটা আছে, 80-80 বা ছোট টাইপের একটা কিছু একটা দিবেন। তারপরে ওখানে ক্রপ করা যায়, ওখানে ক্রপের অপশন আছে, ওখানে অটোমেটিক ক্রপ নিয়ে যায়, সমস্যা নেই। ওটা আপনি ক্লিক করলে বুঝতে পারবেন নাকি স্ট্যান্ডার্ড আইকন, একটু সার্চ দিলে বুঝতে পারবেন। সাইট আইকন গুগল স্ট্যান্ডার্ড এরকম একটা সার্চে দেখে নেন। আমরা 80-80 করি আর কি সবসময়। ওরা আর ক্রপ করা যায় তো ওইভাবে আর কি ইয়ে করা যায় না, মানে চিন্তা করি না কখনো আর কি স্ট্যান্ডার্ড সাইজ কত আর কি। এটা একটা ইমেজ দিলে নিয়ে নেয় আর কি অটোমেটিক, তখন ওটা অটোমেটিক শো করে আর কি। যাই হোক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউআরএলটা দেখেন, এটা আপনার মেইন ইউআরএল আর কি, যেটা আপনার সাইটে রান করাবেন সেই ইউআরএলটা যেন এখানে থাকে। এটা একটু বাকিরা মিউট হয়ে যান প্লিজ, বাকিরা মিউট হয়ে যান প্লিজ। মিউট হয়ে যায় না এছাড়া মিউট হবে। কে জানি হ্যাঁ ইয়া করছেন আর কি, দেখে শোনা যাচ্ছে। खोल तो आसे এই তেরেসা কই, মাদার তেরেসা মিউট হবে। আপু একটু মিউট হয় না। আচ্ছা যাই হোক সাইট অ্যাড্রেসটা এইটা, আর ইমেল অ্যাড্রেস হলে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন আর কি। আর কি এখান থেকে আপনি অ্যাডমিনিস্ট্রেটর ইমেল, আপনার ইমেল অ্যাড্রেস এখান থেকে দেখতে পারবেন। তারপরে এখানে মেম্বারশিপ, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। মেম্বারশিপটা আপনার যখন ই কমার্স সাইট তৈরি করবেন, যখন বা ইউজার রেজিস্ট্রেশন তৈরি করবেন, তখন এই জিনিসটা লাগে। এনিওয়ান ক্যান রেজিস্টার যদি না ক্লিক করেন আপনার সাইটে কেউ মানে রেজিস্টারই হইতে পারবে না। এই জন্য এটা ক্লিক করবেন। এই জিনিসটা যখন কেউ রেজিস্টার করতে যাবে বা মেম্বারশিপ টাইপের বা প্রোডাক্ট কিনতে যাবে আর কি, এই জিনিসগুলো আর কি সেটিংসগুলো ঠিক ঠিক করে দিতে হয় আর কি। তারপরে নিউ ইউজার ডিফল্ট রোল, এই জিনিসগুলো খুব বেশি মানে আপনার নাড়াচাড়া করার দরকার নাই, ডিফল্টগুলোই থাকুক। খালি এই তিনটা জিনিস লাগবে, সাইট টাইটেল, ট্যাগলাইন আর সাইট আইকন, এই তিনটা জিনিস সবসময় চেঞ্জ করবেন। আর ওয়েবসাইট অ্যাড্রেস যখন সাইট ট্রান্সফার করবেন, দেখা গেল অনেক সময় যদি না চেঞ্জ হয় লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস, তখন আপনার যে সাইটটা থাকবে ধরেন noinacademy.com, ওই সাইটের ইউআরএলটা নিষেধ দিবেন। ধরেন যে সাইটে ট্রান্সফার করবেন, তখন আমরা আলোচনা করব না, ধরেন ওই সাইট যে সাইটে ট্রান্সফার করবেন সেই সাইটের ইউআরএলটা যেন থাকে আর কি। যাই হোক আমরা নতুন ইউজারগুলো সাবস্ক্রাইবার হিসেবেই আসে সব সাইটে, ডিফল্ট হিসেবে থাকুক সাইট ল্যাঙ্গুয়েজ। এই জিনিসটা দরকার হয় মাঝে মাঝে, যখন আপনার কোনো ক্লায়েন্ট বলবে যে আমার ল্যাঙ্গুয়েজটা তুমি চায়না করে দাও ইত্যাদি, তখন চায়না করে দিলে এইগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, চাইনিজ ভাষায় হয়ে যাবে। আমরা আপাতত ইংলিশ আছে ইংলিশই রাখবেন, কারণ এটা আপাতত চেঞ্জ করার দরকার নাই। টাইম জোন ইউটিসি 0 এটা ডিফল্টই রাখবেন, এটা আর কি আপনার ওই হিসাবে পায় আর কি, এই যে ইউনিভার্সাল টাইমটা হিসেবে পায় আর কি। ডেট ফরম্যাট এই হিসাবে আপনি যেটাতে ক্লিক করবেন সেই হিসাবে ডেট ফরম্যাট পাবে আর কি। এফ জেড অয়, এটা মানে এটা ওয়াই এমডি আমরা যখন কোড করবো তখন এই জিনিসগুলো কাজে লাগবে আর কি। এমডি ওয়াই আকারে দিলে এই আপনার আপাতত ডিফল্ট ডেট ফরম্যাট হলো এইটা, এই টাইপে শো করবে জুলাই 23, 2025। আমাদের পোস্টগুলোতে দেখলেই বুঝতে পারবো, এই যে জুলাই 23, 25। আপনি যদি চান না আমি আমার ডেট ফরম্যাট এইভাবে দিব, ধরেন কোনো ডেট থাকবে না, জাস্ট খালি এরকম থাকবে, তাহলে দেখেন এখানে ক্লিক করেন, এখানে চেঞ্জ হওয়ার কথা দেখি, এই চেঞ্জ হয়েছে দেখছেন, এখানে ডেট ফরম্যাট এইটা আসলো। মানে ডেট ফরম্যাট আপনার সাইটে কেমন রাখতে যাচ্ছেন ওইটা আর কি শো করবে। আর আপনার টাইম ফরম্যাটটা ওই সেম, আপনি যে টাইম ফরম্যাটে চান সেই টাইম ফরম্যাটে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। উইক স্টার্ট অন, যাই হোক এই বিষয়গুলো আপনার কোন উইক মানে কবে থেকে স্টার্ট উইক হবে সেটা আর কি। সেভ চেঞ্জ দিলে আপনার জেনারেল মানে বেসিক সেটিংসটা হয়ে গেল। এখানে যা ডিফল্ট সেটাই থাকুক, আপনারা খালি সাইট টাইটেল, ট্যাগলাইন আর ফেভিকনটা চেঞ্জ করবেন, এই জিনিসটা সবসময় লাগে। আর মাঝে মধ্যে এই ইউআরএলটা যখন সমস্যা হবে তখন ইউআরএলটা চেঞ্জ করে দিবেন। রাইটিংয়ের কাজ কি দেখেন, এখানে আপনার মেইল সার্ভারের যখন আপনারা মেইল রিলেটেড ইস্যু হবে তখন আমরা এখান থেকে পোর্ট বসাই দেব, মেইল সার্ভারটা মানে সার্ভারের থেকে নেসে বসাই দেবো আর কি, যখন লাগবে তখন দেবো আর কি, আপাতত লাগতেছে না। তারপর আপনার হলো আমরা যখন সার্ভার রিলেটেড মানে ইমেল রিলেটেড ইস্যু হবে তখন আমরা SMTP নামে প্লাগইন আছে ওটাও ব্যবহার করে কাজ করতে পারবো আর কি। যাই হোক এই জিনিসগুলা খুবই নর্মাল জিনিস। মানে আপনার পোস্ট ফরম্যাট কিভাবে শো করবে আমরা কিন্তু দেখছিলাম, ভিডিও না কি এটি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, আপনার এখান থেকে ডিফল্ট সিলেক্ট করতে পারবেন যে বারবার যেন চেঞ্জ করা না লাগে। আমাদের স্ট্যান্ডার্ডটাই সবসময় লাগে আর কি, পোস্টগুলো স্ট্যান্ডার্ডই হয়। ডিফল্ট পোস্ট ক্যাটাগরি কী হিসেবে থাকবে, আনক্যাটাগরিজ। আপনি প্রথমে চাচ্ছি যে আমাদের মানে
পোস্ট করার পর দেখা গেল আপনার ক্যাটাগরিজ এটা থাকাই ভালো, আনক্যাটাগরিজ থাকাই ভালো, তখন আপনি নিজেদের মতো করে ক্যাটাগরি সেট করে দিলেন। দেখা গেল প্রথমে যদি বিজনেস থাকে, আপনার তো কনসাল্টিং নামেও একটা ক্যাটাগরি থাকতে পারে, তখন সবগুলোতে বিজনেস থাকবে। এই জন্য আনক্যাটাগরিজে সিলেক্ট করা, যেটা ডিফল্ট সেটাই থাকবে, এখানে কোনো কাজ নেই আপনাদের, যেগুলো ডিফল্ট সেখানে থাকবে, জাস্ট সেপশন এখানে আসারই দরকার নাই। যখন কোনো প্রবলেম পড়বেন তখন আসবেন মেইল সার্ভার রিলেটেড। আর এই জিনিসটা কি দেখেন, আপনার রিডিং জেনারেলে তো দেখলাম কীভাবে ট্যাগলাইন, এটা রাইটিংয়ের তো দেখলাম কীভাবে আপনার ডিফল্ট পোস্ট টাইপের চেঞ্জ করতে হয় ওই জিনিসগুলো। রিডিংয়ের কাজ হলো, দেখেন আমরা যখন হোমে আসলাম তখন আমাদের কিন্তু একটা ডিফল্ট ব্লগ শো করতেছে, আমরা তো এটা ডিফল্ট ব্লগ চাই না, আমরা চাই হোমে শো করবে আমাদের হোম পেজ, হোমে শো করবে আমাদের হোম পেজগুলো সাধারণত শো করবে। কিন্তু আমরা হোম পেজে আমাদের মেইন ওয়েবসাইটে ইউআরএল কি লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস, কিন্তু আমাদের মেইন ওয়েবসাইটে কিন্তু হোম আসতেছে না। এই জন্য আপনাকে সেট করে দিতে হবে, আপনাকে বলে এখানে আপনি সেট করেই দিয়েছেন তোমার লেটেস্ট পোস্টগুলো তোমার হোম হবে, এখন এটা বলেই দিচ্ছি ওর লেটেস্ট পোস্ট, এই জন্য লেটেস্ট পোস্টগুলো হোমে চলে আসছে। আপনার ওয়েবসাইটে ঢুকলেই যেন হোমে আসে, এটা আমাদের করতে হবে। তাহলে আমাদের কীভাবে করতে হবে, তাহলে স্ট্যাটিক পেজে সিলেক্ট করে আপনি হোমে সিলেক্ট করে দেবেন পোস্ট পেজ, তখন আপনি এখানে ব্লগ পেজ লিখে দেবেন, তাহলেই আসবে। তাহলে দেখেন সেভ চেঞ্জ করলে আপনি এখানে কিন্তু এখন এটা থাকবে না, আমাদের হোমটা আপনার মেইন ওয়েবসাইটে ইউআরএল চলে আসলো, দেখছেন। এটা আমাদের আর বারবারই হোম তো মেইন ইউআরএলই থাকবে, হোম তো আপনার অন্য ইউআরএল থাকবে না, তাই না? এই জন্যে এখানে কিন্তু মাস্ট সিলেক্ট করে দিতে হবে, নাহলে কিন্তু হোমটা আপনি পাবেন না, নাহলে কিন্তু এই টাইপের খালি ব্লগগুলোই সামনে আসবে। কিন্তু ব্লগ কেন আসে, ওয়ার্ডপ্রেস প্রথমে বানানোই হয়েছিল ব্লগিং ওয়েবসাইট হিসেবে, এই জন্যই ব্লগটাকে প্রায়োরিটি বেশি দেওয়া হয়, কারণ এরা পুরাতন ঐতিহ্যটা মানে নষ্ট করে নাই, বুঝছেন। মানে মানুষ ধরেন নতুন কিছু পাইলে পুরাতন জিনিস ফেলে দেয়। এখন তো ওয়ার্ডপ্রেস দিয়ে দুনিয়ার সব কিছুই বানানো যায়, যে সাইট বলবেন সেই সাইটে বানানো যায়। আগে ওয়ার্ডপ্রেসটা মূল উদ্দেশ্য ছিল ব্লগিং সাইটগুলো বানানোর জন্য আর কি, মানুষের একটা উদ্দেশ্য থাকে না, পরে ওয়ার্ডপ্রেস এত পপুলার হয়েছে, পৃথিবীর সব ধরনের সাইট এখন বানানো যায় ওয়ার্ডপ্রেস দিয়ে। একটা জিনিস আপনাদের দেখায় তাহলে আর একটু ভালো হবে। ওয়ার্ডপ্রেস ওআরজিতে আসবেন, আসার পর এখানে শোকেজ নামে একটা অপশন দেখবেন, এখানে দেখবেন ওয়ার্ডপ্রেসের কত পপুলার, মানে এগুলো কিন্তু সবই ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। শোকেজে আসলে ওয়ার্ডপ্রেসের যে পপুলার সাইটগুলো সেগুলো এখানে দেখতে পারবেন, যে ওয়ার্ডপ্রেস কারা ব্যবহার করে, আমরা অনেকেই বলি না ওয়ার্ডপ্রেস ডেট ইত্যাদি ইত্যাদি, এখানে আসলে বুঝতে পারবেন। দেখেন ভিউয়াল সাইটে আসলে মোটামুটি এখন কিছু সাইট রাখছে, বেশি রাখে নাই, তবে আগে অনেক সাইট রাখতো, ফেসবুক বলেন নাসা বলেন সবাই ওয়ার্ডপ্রেসের সাইট ব্যবহার করে, মানে ওয়েবসাইটের জন্য ওয়ার্ডপ্রেসটা আর কি বেস্ট। যাই হোক আপনারা এইটা আর কি ওয়ার্ডপ্রেস আর কি, যাই হোক এই আপনারা যদি হোম সিলেক্ট করে দেন তাহলে আপনাদের ওয়ার্ডপ্রেসে হোমটা সিলেক্ট করবে, আমরা আপাতত হোমটা সিলেক্ট করে দেই, বুঝছেন কীভাবে। আপনাদের কিন্তু এখন হোমে কিন্তু ব্লগটা শো করে, হোমটা কিন্তু শো করে না, এই জন্য আপনারা কিন্তু অবশ্যই সিটিংয়ে গিয়ে রিডিংয়ে গিয়ে হোমটা সিলেক্ট করে দেবেন, না হলে কিন্তু এটা হবে না। পোস্ট পেজ সিলেক্ট করে দেবেন, একটা পোস্ট পেজ ক্রিয়েট করে এখানে সিলেক্ট করে দেবেন। আর ব্লগ পোস্ট কয়টা শো করবে আপনার হোম পেজে, আগে ধরেন আমরা আবার আগের মতো করে দেই, যেহেতু ব্লগ পেজের কথা আসলো, এই যে ব্লগগুলো শো, আপনি ব্লগ পেজে কয়টা শো করবেন আর কি, তখন এটা আপনি ধরেন একটা শো করতে চাচ্ছেন তাহলে আপনার একটা শো হবে আর কি এখানে আর কি, আপনি যদি দুইটা শো করতেছেন তাহলে দুইটা শো হবে আর কি। এখন আমাদের 3টা হোম পোস্ট ছিল, দেখি কয়টা শো করে আর কি, একটা দেখছেন, একটাতে ক্লিক করছে একটা শো করতেছে। আপনার যে কটা আপনার অনেকে চাই 3টা শো করবে, অনেকে চাই 2টা শো করতে, আমরা আপাতত আমাদের 3টা পোস্ট আছে, 3টা বা আমার 10টা ডিফল্ট আছে, 10টা থাকবে, কিন্তু 10টা আপাতত লাগবে না, আপনাদের ক্লায়েন্টরা হয়তো 5টা চাবে, 3টা চাবে, 4টা চাবে, এরকম আর কি। আমরা সবগুলো 10টা দিচ্ছি তো এই জন্য 10টা ব্লগ শো করবে, তাহলে এই জিনিসটা এখান থেকে মেনটেন করতে পারবেন। তারপরে আপনার এই যে এইটা আপনার কয়টা শো করবে এটাও আর কি, মোস্ট রিসেন্ট আর কি, ফেড কয়টা শো করবে 10টা, আপনি চাইলে 2টা 3টা দিতে পারেন আর কি। যাই হোক এই ব্লগ পোস্টগুলো কি ফুল টেস্ট শো করবে না এক্সেপ্ট শো করবে, মানে আপনার এগুলো কি অর্ধেক শো করবে কিনা ওইটা আর কি, এক্সেপ্ট মানে হলো আপনার আর কি কন্টেন্টগুলো কাটা আর কি, এখন যেমন ফুল কন্টেন্ট শো করতেছে আর কি, ওগুলো তখন অর্ধেক কন্টেন্ট শো করবে আর কি। এটা অবশ্যই বলে দিতে হয় কোড করে, বা এলিমেন্টে যখন কাজ করবো বা আপনার গুটেনবার্গেও আছে, তখন অর্ধেক যদি আমরা বলি 20টা কন্টেন্ট শো করাও তাহলে 20টা পর্যন্ত শো করবে, তারপর রিড মোড দেখাবে প্রথম আলোর মতো, রিড মোডে ক্লিক করলে আপনি রিড মোডে চলে যাবেন। আর এটা তো আমরা ডিফল্ট যখন কাজ করব এইটা ডিসকারেজ করে রাখবেন মেইন ওয়েবসাইটগুলো বা ক্লায়েন্টের সাইট, কারণ প্রথম থেকে র্যাঙ্ক হওয়া শুরু হয়ে গেলে কিন্তু সাইটের বাজে জিনিসগুলো র্যাঙ্ক হয়ে যাবে, এই জন্য সাইট কমপ্লিট করার পর এটা ক্লিক করে এটা সেভ চেঞ্জ করে দেবেন,
আশা করি আপনারা বুঝছেন। এটা সার্চ ইঞ্জিনের জন্য আর কি, গুগলে আর কি, গুগলে সার্চ ইঞ্জিনের জন্য এটা ইউজ করা হয়। আপাতত ডিফল্ট এটাই রাখবেন। যখন কাজ শেষ হবে ডিসকারেজে ক্লিক করবেন, সেভ চেঞ্জ দিবেন। যখন সব কাজ শেষ হবে তখন সার্চ ইঞ্জিন আর কি শো করবে আর কি, যদি অনেক প্লাগইন ইউজ করতে হয় সার্চ ইঞ্জিনের জন্য। যাই হোক, মোটামুটি জেনারেল বুঝলাম। ডিসকাশনে আসি। এখানে আপনার কমেন্টের জিনিসগুলো আর কি দেওয়া আছে। এখানে কমেন্ট কিভাবে করবে ওটা লেখা আছে আর কি। সে কেউ যদি রেজিস্টার করা থাকে সে কমেন্ট করতে পারবে কিনা, বা অটোমেটিক্যালি ক্লোজ কমেন্ট হবে কিনা ওল্ড পোস্টের, মানে ওল্ড পোস্টগুলো 14 দিন পর, মানে এই জিনিসগুলো পড়লেই বুঝতে পারবেন এই সেটিংসগুলো। মানে আপনার কমেন্ট যে আমাদের অপশনটা আছে না ওইটার আর কি, এই যে এখানে যে কমেন্ট আছে না এইটার মানে সেটিংসগুলো এখানে বেশিরভাগগুলো। এই যে এখানে কে কে কমেন্ট করতে পারবে, কিভাবে সে কমেন্ট করবে, লগ ইন করা থাকলে কমেন্ট করতে পারবে কিনা, কতদিন পর পোস্টগুলো রিমুভ হবে, এই জিনিসগুলো আর কি। আপনাদের কমেন্ট রিলেটেড কোনো প্রবলেম থাকলে এখানে আসে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করবেন। ক্লায়েন্ট অনেক সময় অনেক কিছু চায়, তখন আপনারা এই জিনিসটা পুরো ঠিক করে নেবেন। না মিডিয়া মানে আপনার মিডিয়া মানে আমরা অনেক সময় দেখা গেল থাম্বনেইলটা ক্লিক করি, থাম্বনেইল হাইট ক্লিক করি। থাম্বনেইল মানে 150 সাইজ, ডিফল্ট সাইজ এটা দেওয়া আছে। আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে ডিফল্ট সাইজ 100 করতে পারেন, আপনি চাইলে ডিফল্ট সাইজ 100 করতে পারেন, আপনি চাইলে মিডিয়াম সাইজ 400 করতে পারেন। তবে এটা স্ট্যান্ডার্ড, যেটা ওয়ার্ডপ্রেস দিয়ে রাখছে এটা আর কি স্ট্যান্ডার্ড আর কি, এটাই রাখবেন। আপনি চাইলে আপনার মতো করে মিডিয়া সাইজ চেঞ্জ করে সেভ চেঞ্জ দিলে চেঞ্জ হয়ে যাবে। আপাতত ডিফল্টে রাখবেন, এটা অতটা লাগে না আর কি। এখানে এগুলাতে হাত দেওয়া লাগে না, জাস্ট খালি জেনারেল আর রিডিং এইগুলো সবসময় লাগে। জেনারেলে রিডিং, রাইটিংয়ে এটা লাগে না। জেনারেলে ওই নাম টাইটেলগুলো চেঞ্জ করা লাগে, রিডিংয়ে এসে হোম পেজটা সেট করে দিতে হয়। আর পারমালিঙ্কটা সবসময় লাগে। পারমালিঙ্কটা আমরা প্রথম দিনই দেখছিলাম যে অবশ্যই পোস্ট নেম হিসেবে সেট করবেন। আর ওয়েবসাইট ট্রান্সফার করার পর একটা জিনিস মনে রাখবেন, ওয়েবসাইট ট্রান্সফার করার পর অনেক সময় কিন্তু লিঙ্কগুলো কাজ করে না। এই লিঙ্কগুলো না কাজ করার কারণে এক সাইট থেকে আরেক সাইট ট্রান্সফার করার কারণে ওই লিঙ্কগুলো ব্রোক হয়ে, মানে পারমালিঙ্কটা সেটিং মানে সেভ থাকে না প্রথম অবস্থায়। এই জন্য সেভ দিবেন, এই পোস্ট নেম অবশ্যই পোস্ট নেম সিলেক্ট করবেন। এগুলো কিন্তু দিবেন না প্লেন ডে অফ নেম। প্লেন মানে কি আমি একবার দেখাই দেন। প্লেন নামে আপনার এই পেজটা পেজ আকারে শো করবে, ধরেন র্যান্ডম পেজ আকারে। ধরেন আমি দেখাচ্ছি, তখন হোমটার নামে সে করবে না। দেখেন এই দেখছেন পেজ আইডি, ধরেন একটা আইডি নামে সেভ মানে সে শো করতেছে। আসলে এটা কিন্তু একটা খারাপ জিনিস। কত কিছু আসতেছে একটা ইউআরএল এ, এই ইউআরএল আপনার এসইও করতে গেলে খুব সমস্যা হয়ে যাবে, মানে একটা গুগল বুঝবেই না আর কি। তবে ডেট নেমিং করলে আপনার ওই পেজ বা পোস্ট এভাবে আসবে। দেখেন এইভাবে যেটাতে সিলেক্ট করবেন এইভাবে আসবে। এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখেন আর কি। আপনি এই হোমটা দেখেন এখন কত নামে আসে, ডেট আসে, ভরাই ফেলবে আর কি। আচ্ছা ওই এটা এখানে আসবে না, এটা পোস্টগুলোতে আসে মনে হয়। যাই হোক, তারপরে আপনার এগুলো পোস্ট, হ্যাঁ লেখাই আছে পোস্ট আর কি। পোস্টের ক্ষেত্রে এগুলো আপনার ডিফল্টভাবে এগুলো কোনোটাই দিবেন না। পোস্ট নেম সব সময় দিবেন। যদি কোনো ক্লায়েন্ট চায়, কোনোদিনও কোনো ক্লায়েন্ট চায় নাই, আমার মনে হয় না চাবে, আপনি পোস্ট নেম অবশ্যই সিলেক্ট করবেন। সেটিংসে পারমালিঙ্কস পোস্ট নেম, এবং এই জিনিসটা সাইট ট্রান্সফার করার পরও পোস্ট নেমটা সিলেক্ট করবেন। অবশ্যই পোস্ট নেম সিলেক্ট করবেন, করে সেভ চেঞ্জ দেবেন একবার। সাইট যতবার রান হোক না কেন, ভালোভাবে আসুক না কেন, এটা অবশ্যই মনে রাখবেন। কারণ এই সাইট অনেক সময় ব্রোক হয়, মাথা নষ্ট হয়ে যায়, কী ব্যাপার সাইট ইম্পোর্ট করলাম কাজ করে না কেন। এই জন্য অবশ্যই মনে রাখবেন সেটিংস, পারমালিঙ্ক, পোস্ট নেম, সেভ চেঞ্জ। প্রথম অবস্থায় এইগুলা থাকে, প্লেন বা ইত্যাদি ইত্যাদি থাকে। প্রাইভেসিতে কিছু না, প্রাইভেসিতে জাস্ট প্রাইভেসি পেজ কোনটা সিলেক্ট করুন ওইটা আর কি। এগুলা লাগে না আর কি অত কিছু। আপনি জাস্ট 3টা জিনিস লাগবে সেটিংসে। পারমালিঙ্ক অবশ্যই পোস্ট নেম সিলেক্ট করবেন, সেভ নেম, আর কিছু না। এগুলা না দেখলেও সমস্যা নাই। জেনারেলে এসে ওই 2টা দেখবেন, আর রিডিংয়ে এসে হোম পেজটা সিলেক্ট করে দেবেন, এইটুকুই। কলাপস মেনু এটা করার দরকার নাই, এটা যা আছে থাকুক। কলাপস মেনু না, আপনি চাচ্ছেন যে মেনুগুলো একটু ছোটো আকারে, এটা দেখলে আসলে আপনি বুঝতে পারবেন না কোনটার কাজ কি। যাই হোক, আমাদের মোটামুটি আজকে ওয়ার্ডপ্রেসের আজ থেকে মোটামুটি আমাদের ওয়ার্ডপ্রেসের বেসিক কাজ শেষ। আমরা সামনের দিন থেকে বেশিরভাগ প্রজেক্ট বেস কাজ করব। রবিবার থেকে আমাদের ক্লাসগুলো কিন্তু শনি সোম বুধ, মনে রাখবেন 9টা 15 মিনিট থেকে ক্লাস শুরু হবে। এবং ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে, নয়ন একাডেমি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে এবং ফেসবুকে আমরা শেয়ার করব লিঙ্কগুলো। আর ওয়েবসাইটে noyanacademy.com আপনি যারা সবগুলা কোর্স ইনরোলে ফ্রিতে দেখতে পারবেন। এখানে কিন্তু গোছালোভাবে কোর্সগুলো আছে। হ্যাঁ, এখানে আপনারা কোনো সমস্যা হলে আমাদের জানাবে না। এখানে সামনে আরো গোছালোভাবে করব, ওইভাবে কাজ করতেছি আমি। যাই হোক, আপনারা এখান থেকে দেখতে পারবেন, বা আমাদের ইউটিউব চ্যানেল আছে, এখান থেকে কোর্সগুলো দেখতে পারবেন। আপনাদের যেখানে সুবিধা হয় দেখেন, কিন্তু প্র্যাকটিস করেন। বেসিক আমাদের কিন্তু মোটামুটি আপনারা যদি বেসিকটা পারেন, সামনে আগানোটা আমাদের কাছে ইজি হবে।
আমি যেটা বললাম আপনার হুম, হুম, হুম। আপনার সামনে আমাদের যে কাজগুলো করব আমরা ফন্টিন বলেন, এলিমেন্টরে আমরা হিউজ প্রজেক্ট করব। এলিমেন্টরে ধরেন এমন কিছু নাই যে আমরা মানে ফ্রি প্রিমিয়ামে আমরা কাজ করব আর কি, যত আছে সবগুলো দিয়ে করব, ওগুলো পরে জোর দেবো। আপাতত আমরা কোর জিনিসগুলো শিখতেছি যেন আমাদের মানে সব দিক দিয়ে আমাদের উপকার হয় আর কি। যাই হোক, আপনারা নয়ন একাডেমিতেও আপনারা কোর্সগুলো দেখতে পারবেন, কিন্তু আমি প্রিফার করি আপনারা এই একাডেমিতে আপনার যেখানে ইচ্ছা সেখানে করেন, আপনাদের যেটা ভালো লাগে। যাই হোক, আপনারা এখন এখন আপনাদের যার যে সমস্যা বা কিছু জানার থাকলে বলেন। ও আরেকটা জিনিস আমি করছি, আমি এই জিনিসটা বলতে চাইছিলাম যে এক ভাই জিজ্ঞেস করছিল বলুন, বলুন। থিম আর প্লাগইনটা, আসলে এই জিনিসটা আমি একটু ভুলে গেছিলাম। থিমটা আমরা কেন ইউজ করি? থিম মানে আপনার একটা ওয়েবসাইটে কি কি ফাংশন রাখবেন, কি কি লেআউট রাখবেন, কি কি ডিজাইন রাখবেন, সেই জিনিসগুলো আর কি সেট করা হয় প্রথম দিকে। মানে একটা ওয়েবসাইটে কি কি ডিজাইন রাখবেন, কি কি লেআউট রাখবেন, কি কি ফাংশনালিটি রাখবেন প্রথম অবস্থায়, সেই জিনিসটা থিমের মাধ্যমে করা হয়। আর প্লাগইনের কাজ হলো, প্লাগইন একটা সফটওয়্যার, ঠিক আছে? প্লাগইনের মাধ্যমে আপনি একটা মডিউল বা একটা সফটওয়্যার এটার অ্যাডভান্স ফিচার অ্যাড করার জন্য প্লাগইনগুলো অ্যাড করা হয়। আপনি থিমে যদি এই অ্যাডভান্স ফিচারগুলো অ্যাড করতে চান, থিমের ওয়েট অনেক বড় হবে, বা ওই যেটা বললাম বুকিং ক্যালেন্ডার সবাই ইউজ করবে না, সে অনেকে চাবে আমি ফর্মের মাধ্যমে আমার ফর্মটা বুক করে নেই, তাহলে আপনার বুকিং ক্যালেন্ডারটা বানায় আপনার অযথা কষ্ট হয়ে গেল। এই জন্য প্লাগইনের মাধ্যমে অ্যাডভান্স ফিচারগুলো করা হয়, যেন প্লাগইনের মাধ্যমে তার থিমটা অনেক ভারী হয় না, যেন প্লাগইনের মাধ্যমে অ্যাডভান্স ফিচার বা অ্যাডভান্স ফাংশনালিটিগুলো প্লাগইনের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি। থিমের মাধ্যমে করতে পারি, কিন্তু থিমের মাধ্যমে করলে আর কি ওইটা আপনার সবাই মানে এটা আর কি ইউজ টু মানে খুব ইউজার ফ্রেন্ডলি হইল না বিষয়টা আর কি, এটাই আর কি। যাই হোক, এখন আপনারা আসেন আপনাদের কথা নিয়ে। মোটামুটি আমার আজকের ক্লাস এ পর্যন্তই। মিনাস বলছিল যে ওনার ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হচ্ছে না। সো মিনাস, আপনি যদি শুনতে পান কি সমস্যা হচ্ছে শেয়ার করুন। জি বলেন। জি, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। জি, আমি যখন ল্যাপটপে রিইনস্টল করতেছিলাম, মানে প্রথম দিকে আনশিওর ছিলাম আমার ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হচ্ছিল কিনা, আমি আবার শুরু থেকে শুরু করেছিলাম। তখন দেখছি যে মানে যখন আমি অন্য একটা নামে যখন সেভ করেছি, ওইটার যে যখন লোকাল হোস্টে আমি ট্রাই করতেছিলাম, আগের অন্যদের মতো ওই প্রবলেমটা আসতেছিল যে নট ফাউন্ড। আমি অনেক ওয়েতেও ট্রাই করেছি এটা ঠিক করার। আচ্ছা, আপনার প্রবলেমটা আমরা একটু সবার শেষে দেখবো। আপনার আর কার কি প্রশ্ন আছে বলেন, আপনার প্রবলেমটা লাইভে সলভ করে দেব, দাঁড়ান। আর কার কি সমস্যা আছে বলেন। আমার কোশ্চেন নাই, আপনি হ্যাঁ আপনি বের হতে পারেন, সমস্যা নাই, আমরা এখন ডিসকাস করব জাস্ট কার কি সমস্যা ওইটা আর কি। আদেশ, গুড লাক। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপাতত কোনো সমস্যা নাই। আমি ওই প্র্যাকটিস করতেছিলাম, মাঝখান হয়তো বা ফার্স্টের ক্লাসে 10 মিনিট বাকি আছে। যদি কোনো প্রবলেম পাই তখন জিজ্ঞেস করব। আরেকটা বিষয়, কি এখন দিতে পারি? আরেকটা বিষয়, আপনারা এই আর 2 দিন সময় পাবেন, শুক্র কালকে পরশু দিন, শনি সম্বুধ আমাদের 9টা 15 থেকে ক্লাস হবে। এই শনিবারের আগে আমি সবার হোমওয়ার্ক চাই আর কি। আপনারা যারা পারেন ইনশাআল্লাহ হোমওয়ার্ক চাই, কারণ আমার গুটেনবার্গের প্রজেক্টে এই জিনিসটা মানে খুবই কাজে লাগবে। মানে আপনারা যদি প্র্যাকটিস না করেন, আমরা গুটেনবার্গ প্রজেক্ট করে খুব বেশি মজা পাবেন না, কারণ এতে অ্যাডভান্স জিনিসে আমরা কাজ করব। গুটেনবার্গের প্রজেক্ট করতে গেলে আপনাকে আরো অনেক কিছু মাথায় রাখতে হবে। এই বেসিকটা জানলে মানে আপনি ধরেন 60% 70% কাজ আপনি পেরে গেলেন। আশা করি আপনারা সবাই 30 জন স্টুডেন্ট ছিলেন, 30 জন স্টুডেন্টই আপনারা সাবমিট দিবেন হোমওয়ার্ক, আশা করি, আমি সবার কাছে আশা করি আর কি। ভাইয়া, আমরা যে জিনিসটা যে সাবমিট দিব, প্রত্যেকটা ক্লাসের জন্য একটা করে দিব, যেমন প্রথম দেখাচ্ছিল কিভাবে এইগুলা করতে হয়। এই যে আপনার যদি 2টা মিস থাকে, ও আপনার না 2টা মিস থাকে তাহলে লিখে দেবেন ক্লাস 2 ক্লাস 3, এভাবে লিখে দিবেন, সমস্যা নাই। একটা পোস্টে দেন ক্লাস 2 ক্লাস 3 বা এই টাইপের। ওকে, হ্যাঁ চলে যান, যাদের কোশ্চেন নাই বা চলে যান, সমস্যা নাই। ইকবাল ভাই বলেন। হ্যাঁ ইকবাল ভাই বলেন। আসসালামু আলাইকুম। জি ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আচ্ছা, বিষয়টা হয়েছে কি, মাঝে আমি এই ওয়ার্ডপ্রেস নিয়ে আমি একটা ওয়েবসাইট একজনকে পরামর্শ দিয়েছিলাম, এবং আমিও আমার একটা পার্সোনাল কাজের জন্য একটা ওয়েবসাইট তৈরি করব বলছিলাম। তো যখন আমি তাকে আপনার ওয়ার্ডপ্রেস এর কথা বলেছি,
তো সাথে সাথে কয়েকজন আমাকে খুব নেগেটিভ ভাবে রিয়াক্ট করেছে যে না আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো কাজ করার দরকার নাই, আপনি পিএইচপি বা লারাভেল দিয়ে করেন। আচ্ছা আচ্ছা তো আসলে আমরা মানে বিশেষ করে মানে সমস্যা হয়েছে কি যে যেই লাইনে এক্সপার্ট হ্যাঁ হ্যাঁ সে ওইটাকে ফোকাস করে। এটা স্বাভাবিক আর বিষয়। আমি বরাবরই একটু ওয়ার্ডপ্রেসের প্রতি দুর্বল ছিলাম। তো এটা আমাদের সবার জন্যই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে আসলে এই যারা এই ধরনের কথাবার্তা বলে আমরা তো কারোর সাথে বার্গিং করব না, না না বাট এইটা আমাদের একটু ফিউচারটা একটু বলবেন বা কতটা সুন্দর ডিজাইন করা যায় এবং এগুলো সিকিউর হয় কিনা বা ফাস্ট হয় কিনা, ঠিক আছে? এখন ওয়ার্ডপ্রেস দিয়ে করা। হ্যাঁ আপনি যেটা উনি যেটা বলছে আরো ঠিক একটা আছে। প্রশ্ন আছে স্যার, হ্যাঁ বল। আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমার তো পার্সোনাল ওয়ার্ডপ্রেস নেই বা এরকম সাইট নেই, আমি আপনার এটা দেখতেছি। But আমি ওমানে এক বাইরের সাথে গতকালকে বসছি, ঠিক আছে? এটা শুরুতেই কাজটা করাটা ঠিক হয়েছে কিনা জানি না, ওনার কয়েকটা কাজ আমি করেছি। তো ওনার একটা ওয়েবসাইট উনি ডোমেইন হোস্টিং কিনে রেখে দিচ্ছে, আমি বলছি আমি তোমাকে এটা করে দিব বাট আমাকে 3টা মাস সময় দাও। আচ্ছা তা বলছি ঠিক আছে তুমি যদি পারো তাহলে এটা করো, কারণ আমার ইচ্ছা যে আপনারা যেটা দেখাবেন আমি ওইভাবে আর কি টুকটুক করে আমার মনের মতো করে তারটা করবো সময় নিয়ে। তো উনি আমাকে 10,000 টাকা আজকে পেড করবে রাতে, বলছে যে আমি 10,000 টাকা পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক এই কাজটা ধরাটা আসলে ঠিক হয়েছে কিনা, আমি তো শুরু থেকে তো এটা ভুল হয়ে যায়, অনেক সময় কাজ করলে স্লো হয়ে যায়। এটা সবার জন্য একটা বার্তা, 2টা প্রশ্ন একটু যদি বুঝিয়ে বলতেন। এখন যেটা প্রথম পিএসপি লারাভেল, আসলে পিএসপি লারাভেল অনেক ভালো জিনিস, তবে আপনি চাইলে প্রথমে পিএসপি লারাভেল শিখে ওয়েবসাইট বানাতে গেলে আপনার 6 মাস 1 বছর সময় লেগে যাবে প্রথমত। যেটা সবাই যে কোডিং করে কাজ শিখবে এটাও না কিন্তু, হ্যাঁ সবারই ওই ক্যাপাবিলিটিটা থাকতে হবে প্রথমত। যেটা পিএসপি লারাভেল ভালো জিনিস, তবে একটা জিনিস ফ্রাঙ্কলি শুনে রাখেন, মাথায় রাখেন, পৃথিবীতে 43% ওয়েবসাইট, মানে ধরেন ওয়েবসাইটের জগতে পৃথিবীতে, মানে ধরেন আপনি যদি নর্মাল ওয়েবসাইটগুলো ভাবেন 90% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। মানে সাধারণত যে ওয়েবসাইটগুলো হয় বিজনেস এজেন্সি বা আদার যে সাইট, 90% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো পৃথিবীতে। হ্যাঁ 43% বলা হয়েছে, এটা 43 ওয়েবের 43% বলা হয়েছে। ওয়েবের একটা ওয়েব কত বড় ভাবা যায়, একটা ওয়েবে কত কিছু থাকে, তার বিলিয়ন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দেবা। হ্যাঁ সেখানে যারা এসব বলে তারা আসলে ওয়ার্ডপ্রেসের তারা জানে না। আর যারা ফ্রিল্যান্সিং করে তারা জানে যারা ওয়ার্ডপ্রেসের কত পরিমাণ কাজ ছাড়বে। কত লারাভেল ডেভেলপার আছে যারা, লারাভেল পিএসপি অনেক বড় জিনিস, আমি ওনাদের সাথে আমাদের কোনো কম্পেয়ার করতেছি না, ওইটা অনেক বড় সেক্টর সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য। কিন্তু ওয়েবসাইটের জগতে ওয়ার্ডপ্রেস ওয়ান ম্যান আর্মি, এখানে কোনো কিছু নাই। ওয়েবসাইট মানে আমরা যে নর্মাল সাধারণ ওয়েবসাইটগুলো ইউজ করি আর কি, মানে ফ্রিল্যান্সিং বলেন, এখন ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের কাজ বেশি। হ্যাঁ এখানে বাইরের ক্লায়েন্টগুলো ওয়ার্ডপ্রেসের কাজটাই বেশি যায়। যারা ফ্রিল্যান্সিং অলরেডি করতেছেন বা টুকটাক এই সেক্টরে আছেন তারা জানেন যে ওয়ার্ডপ্রেসের ডিমান্ড আগে ছিল, এখন আছে, সামনে আরো বাড়বে। কারণ যত কিছুই আসুক ওয়ার্ডপ্রেসের, আমার কাছে আমি কখনো ডিমান্ড কম পাই নাই। যারা হয়তো বলতেছে তারা হয়তো সফটওয়্যার ডেভেলপমেন্টের সেক্টরটা আলাদা, ওইটা আলাদা সেক্টর। আপনি যদি এখন পাইথনের সাথে ওয়ার্ডপ্রেস মিলেন তাহলে তো হবে না, ওইটার সেক্টর আলাদা, আর্টিফিশিয়াল ওইটার সেক্টর আলাদা, তাই না? আপনি ওয়ার্ডপ্রেসের জিনিস আমরা ওয়েবসাইটের জন্য, আমরা সব কিছুর জন্য একটা সেক্টর আছে। লারাভেলের একটা সেক্টর হলো সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য বেস্ট সেক্টর। হ্যাঁ তাই আমরা ওয়ার্ডপ্রেসের, আমরা তো ওয়ার্ডপ্রেস দিয়ে সফটওয়্যার বানাবো না, তাই না? ওয়ার্ডপ্রেস বিষয়টা এরকম, আপনি নিশ্চিন্তে কাজ শেখেন, সমস্যা নাই। অনেকেই আছে কাজ করে না, ঠিক আছে, অনেক কারণ আছে, সিকিউরিটি, সাইট স্লো হয়। আপনাকে এই জন্য বললাম, এই জন্য মানুষ গুটেনবার্গ ইউজ করে। ওয়ার্ডপ্রেস গুটেনবার্গ আসার পর সবাই চেঞ্জ হয়ে গেছে, সবার মন মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। মানে যারা আগে ওয়ার্ডপ্রেসকে এরকম নর্মাল ভাবতো, কারণ গুটেনবার্গ বানানো রিয়াক্ট দিয়ে। রিয়াক্ট হলো পৃথিবীর সবচেয়ে বড় টেকনোলজি, যেটা ফেসবুক মানুষ ইউজ করে, বিলিয়ন মানুষ ইউজ করে ফেসবুক, ইনস্টাগ্রাম রিয়াক্ট দিয়ে বানানো। সেই টেকনোলজি ওয়ার্ডপ্রেস ইদানিং ইউজ করতেছে, সেটা গুটেনবার্গ। তাহলে আমরা তো পিছিয়ে নাই কোনো দিক দিয়েই, বুঝেন না? এই জন্য যারা বলতেছে হয়তো জানে না ওয়ার্ডপ্রেসের সামর্থ্য বা ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি। হ্যাঁ ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি আগে দুর্বল ছিল, এখন অনেক স্ট্রং। আগে চাইলে সাইড হ্যাক করা যেত, এখন সেই জিনিসটা করতে পারে না হ্যাকাররা, আস্তে আস্তে স্ট্রং হচ্ছে আর কি, সমস্যা নাই। যাই হোক, যেটা ভাবতেছেন সব টেকনোলজি এক একভাবে বানানো, ওটা যেটা কাজে ইউজ হয় আর কি। পিএসপি লারাভেলের সেক্টর আলাদা, ওয়ার্ডপ্রেসের সেক্টর আলাদা। এখানে আপনি ফ্রিল্যান্সিং এর জন্য ওয়ার্ডপ্রেসটা বেস্ট আর কি, মানে ওয়েবসাইট বানানোর জন্য আর কি। যাই হোক, এখানে সমস্যা। সেকেন্ড কোশ্চেনটা বললেন আপনি কাজ নেওয়া, অবশ্যই আমি বলবো কাজ নেওয়াটা এখন খারাপ হয়েছে, কারণ
টাকা ইনকাম করতে পারবেন, আপনি কাজের টেনশনে অনেক কিছু হবে, ইত্যাদি ইত্যাদি হবে, হয়তো 10,000 টাকা যে লোকটা দেবে শেষ পর্যন্ত যদি দেখা গেল ক্লায়েন্টের চাওয়া পাওয়া কিন্তু অনেক বেশি থাকে, বুঝছেন? আপনাকে এখন হয়তো বলবে কিছুই না, ইত্যাদি ইত্যাদি, তুমি পারবা, কিন্তু পরে যা দেখবেন এই ওয়েবসাইট ভালো লাগতেছে, এই ওয়েবসাইট ভালো লাগতেছে, এই সেকশন করে দাও, এই সেকশন করে দাও, আপনি 3 মাসে হয়তো আপনাকে আমি লাইনে তুলে দেবো, আপনাকে কিন্তু এক্সপার্ট করতে পারবো না আমি। প্রথমত কথা এটা আমার, আপনাকে এক্সপার্ট করতে গেলে আপনাকে 3 মাস 4 মাসে কাজ করে আপনাকে আরো 1 বছর নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। আপনি কাজ পারবেন না তা ওটা বলিনি, কাজ পারবেন, সবকিছুই ঠিক আছে, কিন্তু ক্লায়েন্টের কাজগুলো একটু কমপ্লেক্স হয়। যারা ক্লায়েন্টের কাজ করে আমরা তারা জানি ক্লায়েন্টের চাওয়া পাওয়া একটু ডিফারেন্ট হয়। আপনারা এটা সবচেয়ে বাস্তব উদাহরণ হচ্ছে আমি ওই যে ভাই অ্যানিমেশন নাকি একটা আছে ওটা আমরা খবরে যাইতে পারছি না। হ্যাঁ ফয়সাল, ওটা তো দেখলেন আপনি, ওই জিনিসগুলো আপনার মানে লাগবে। আর এই জন্য আপনি আপনি যদি টাকা দিতে চান আপাতত বলেন যে টাকা দেওয়া লাগবে না, আপনার টাকাটা কারণ টাকা নিলে আপনার দায়বদ্ধতা চলে আসবে, তখন আপনার মানে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনাটা থাকবে। এই জন্য আমার রিকোয়েস্ট, আপনি কাজটা শিখেন, 2-1টা ওয়েবসাইট বানান, 2-1টা ওয়েবসাইট বানানোর পর যদি ক্লায়েন্টকে দেখান আমি এইরকম ওয়েবসাইট পারি, তুমি কি এইরকম ওয়েবসাইটের কাজ দিবে আমাকে, যদি আপনি যখন লাইনে উঠবেন, আপনি যখন আরো কিছু সাইট বানাবেন তখন রিস্ক নিতে পারবেন না, 2-1টা সেকশনের রিস্ক আমি নিতেই পারি, কিন্তু এখন তো আপনি ওই লাইনেই ওঠেন নাই, বুঝেন নাই, এই জন্য রিস্কটা না নেওয়াই ভালো আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, যাই হোক, আশা করি আপনার প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছেন। এখন বলেন, আর কেউ কিছু বলবেন? কি বলবেন ভাই, না আমরা মিনাজ ভাইয়ের প্রবলেমে চলে যাব? মিনাজ ভাইয়ের প্রবলেম চলে যায়, রাত হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে, যারা যারা বের হওয়ার চলে যান, আমি মিনাজ ভাইয়ের সাথে ওই প্রবলেমটা মিনাজ ভাইয়ের সাথে সলভ করে দেই।